আর পরীক্ষার যে কোনো কোশ্চেন দেখ না কেন তোমরা কিন্তু আনসার করে দিয়ে আসবে, কোনো প্রশ্ন কিন্তু মিস্টেক করবে না, ভুল করবে না, চিন্তা ভাবনা করে উত্তর দেবে আর প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে। প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, দেখো তোমাদের ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণী 12 ক্লাসের যে ভূগোল রয়েছে সেই ভূগোলের কথা চিন্তা করে কিন্তু এটি কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের লাস্ট ভিডিও। তার কারণ এটি তোমাদের একদম শেষ অধ্যায় রয়েছে। তো এই শেষ অধ্যায়ের মধ্যেই দেখো তোমাদের কিন্তু আশা করি এই শেষ অধ্যায়ের মধ্যেই তোমাদের রয়েছে দেখো নির্বাচিত কয়েকটি বিষয় রয়েছে, দেখবে তোমাদের তৃতীয় অধ্যায় নির্বাচিত কয়েকটি বিষয় রয়েছে এবং সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি কি রয়েছে এই অধ্যায় থেকেই তোমরা দেখো 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন উত্তর পাচ্ছ আর সেই সঙ্গে ট্রিপল স্টার থাকছে। তো চলো তোমাদের যাদের ভূগোল আছে, তোমরা যারা চতুর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নাও। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক রয়েছে ভূগোল, আর রয়েছে দেখো তোমাদের চতুর্থ সেমিস্টার। আর কি করে পিডিএফ পাবে সেটাও আমি বলে দেবো, তোমরা সবাই জানো। আর তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো লাস্ট অধ্যায় নির্বাচিত কয়েকটি বিষয় এবং সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে গঙ্গা গঙ্গা নদীর দূষণের প্রধান কারণ বা উৎসগুলি আলোচনা করো। দেখো গঙ্গা নদীর যে দূষণ, এই গঙ্গা নদীর দূষণ তোমরা কিন্তু মাধ্যমিকে পড়েছো। চিন্তা করে দেখো, তো এই যে আমাদের ভারতবর্ষে যে গঙ্গা নদী, আমরা জানি সেই গঙ্গা নদীকে পবিত্র নদী বলা হয়, কিন্তু সেই গঙ্গা নদী কিন্তু আজ দূষণের কবলে কিন্তু জর্জরিত। হ্যাঁ, দূষণের কবলে জর্জরিত তার কারণ একদিকে একদিকে শহর থেকে নোংরা আবর্জনা কিন্তু গঙ্গায় ফেলা হয়, আবার অন্যদিকে দেখো যতগুলো ভারতবর্ষের বিশেষ করে যেই শিল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রধানত দেখো গঙ্গার দুপাশে কিন্তু গড়ে উঠেছে। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমানে কিন্তু প্রধান প্রধান শিল্পগুলো কিন্তু আহ, আহ, গঙ্গার পাড়েই কিন্তু গড়ে উঠেছে। আর এর ফলে কিন্তু গঙ্গা নদীর যে জল, সেই গঙ্গা নদীর জল কিন্তু দূষিত হচ্ছে। একদিকে শিল্পের থেকে দূষণ, অন্যদিকে রয়েছে শহরের শহর থেকে পয় প্রণালীর যেই দূষণ রয়েছে, কৃষি ক্ষেত্র থেকে দূষণ রয়েছে। এর ফলে কিন্তু গঙ্গা নদী কিন্তু আর সেই গঙ্গা নদী নেই, সেই পবিত্র নদী নেই, গঙ্গা আজ দূষিত নদী। সেই গঙ্গা নদীর দূষণের দেখো কারণগুলো তোমাদের উল্লেখ করতে হবে বা উৎসগুলি উল্লেখ করতে হবে। দেখো শহরে এটা প্রথমে কিন্তু পয়েন্টে একটু মিস্টেক আছে। শহরে দেখো শহরে ও শহরের বা শহর ও পৌরসভার বর্জ্য, ঠিক আছে, শহর ও পৌরসভার বর্জ্য। ওকে, এরপরে রয়েছে শিল্প বর্জ্য, এরপরে রয়েছে কৃষি বর্জ্য, এরপরে রয়েছে ধর্মীয় কার্যকলাপ ও প্রথা। ঠিক আছে, যে সময় ধর্মীয় কার্যকলাপগুলো হয়, যখন যখন ধর্মীয় উৎসব হয় তখন কিন্তু দেখো সেই মৃতদেহ থেকে বা অর্ধদগ্ধ আম, মৃতদেহ কিংবা বিভিন্ন পুজো বা বিভিন্ন অনুষ্ঠানের সময় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের সময় কিন্তু দেখো সেই প্লাস্টিক বলো বা বোতল বলো বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু যেগুলো রয়েছে দ্রব্যগুলো সেগুলো কিন্তু গঙ্গা নদীতে ফেলে গঙ্গা নদীকে কিন্তু জল দূষণ করে দেয়। এরপরে নদীর জল ব্যবহার, দেখো নদীর জল ব্যবহার করা হয় বিভিন্ন শিল্প কলকারখানা, তার থেকেও কিন্তু দূষণ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল কারণ কি। দেখো পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণ বলতে আমরা বুঝি, পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণ এখানে বলা যায়, দেখো আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, তারপরে দক্ষিণ দিনাজপুর রয়েছে, নদিয়া রয়েছে, অন্যদিকে রয়েছে হুগলি রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জল থেকে আর্সেনিক ঘটিত প্রচুর জল রয়েছে। ঠিক আছে, সেগুলো জল পান করলে কিন্তু আমাদের হাতের তালুতে ব্ল্যাক ফুট রোগ বা ছোপ ছোপ দাগ পড়ে। তো সেগুলো কি রয়েছে, ভূতাত্ত্বিক গঠন রয়েছে, অতিরিক্ত জল উত্তোলন রয়েছে, রাসায়নিক বিক্রিয়া রয়েছে, কৃষি ও সেচ কার্য থেকে রয়েছে। সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল কিন্তু কারণ এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বার কোশ্চেন, সুন্দরবন অঞ্চলে মানুষের প্রাণের বা বন্য প্রাণীর সহাবস্থান। দেখো সহাবস্থানের ক্ষেত্রে জীবনযাত্রার মূল বাধাগুলো কি কি রয়েছে, মানব ও বন্যপ্রাণীর সংঘাত রয়েছে, মানে মানুষ আর বন্যপ্রাণীর সংঘাত রয়েছে, আবাসস্থল ও সম্পদের অভাব রয়েছে, জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার উপর নির্ভর, এগুলো কিন্তু রয়েছে এই সুন্দরবন অঞ্চলের মানুষ এবং বন্য প্রাণীর সহাবস্থানের ক্ষেত্রে একটি ফাইটিং বলতে পারো, কোলাপস বলতে পারো, সংঘর্ষ বলতে পারো। এরপরে চারে
আর্সেনিক আর্সেনিক সমস্যা সমাধানের উপায় বা পদ্ধতিগুলো কি কি? দেখো, আর্সেনিক যে দূষণ রয়েছে সেই আর্সেনিক দূষণ সমাধান কিভাবে করা যায় সেই সমাধানের উপায় এবং পদ্ধতিগুলো আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পাশে আর্সেনিক দূষণের ক্ষতিকারক প্রভাবগুলো আলোচনা করতে হবে। এরপরে রয়েছে আর্সেনিক দূষণ। দেখো আর্সেনিক দূষণ কি? তারপরে রয়েছে দেখো গঙ্গা দূষণের ৩টি প্রধান ফলাফল বা পরিণতি বা প্রভাব আলোচনা করো। দেখো গঙ্গা দূষণের ফলাফল কি হতে পারে? জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে, বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে এগুলো। গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ, জিএপি গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয়, এর উদ্দেশ্য কি? ৯, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ৩টি প্রধান ব্যবস্থাপনা বা পদক্ষেপ উল্লেখ করো। গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে ৩টি গৃহীত পদক্ষেপ তোমার নিতে হবে। দেখো সেই পদক্ষেপগুলোর মধ্যে তোমার নিকাশি নালার শোধন করতে হবে। যে নিকাশি নালা, যে পাইপের মাধ্যমে জলগুলো যখন কোথায় পড়বে? নদীতে পড়বে। ঠিক আছে? তো অথবা অথবা ড্রেনের মাধ্যমে জলগুলো যখন নদীতে পড়বে তখন নিকাশি ব্যবস্থা করতে হবে। শিল্প দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, জনসচেতনতা এবং নদীর প্রবাহ বৃদ্ধি করতে হবে। তারপর আমরা ১০ নম্বর কোশ্চেন দেখছি, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলো কি কি? এই কোশ্চেনগুলো, এটা কিন্তু ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও উত্তরগুলো, আর পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে? গঙ্গা দূষণে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিকের প্রভাব। দেখো গঙ্গা দূষণের ক্ষেত্রে যোগ্য যে জমি রয়েছে, মাঠে ঘাটে যে জমি রয়েছে যেখানে চাষবাস করা হয়, সেই চাষবাসে বিভিন্ন রকম কীটনাশক সার, ঔষধ এগুলো ব্যবহার করা হয়। এর ফলে সেই দূষিত জল, সেই রাসায়নিক ঘটিত জল, সেগুলো কিন্তু খালের মাধ্যমে, খাল বা কানালের মাধ্যমে কিংবা নদী কিংবা বিভিন্ন ড্রেনের মাধ্যমে কিন্তু নদীতে এসে মিলিত হয়। এর ফলে গঙ্গা দূষিত হয়। সেই গঙ্গা দূষণে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সারের যে প্রভাব রয়েছে সেই প্রভাবেও কিন্তু গঙ্গার জল দূষণ হয়। এবং বিভিন্ন এর ফলে কিন্তু যে নদীতে যে বিভিন্ন রকম শৈবাল বা অ্যালগি বা বিভিন্ন রকম যে জলজ যে উদ্ভিদ রয়েছে বা কীটপতঙ্গ, পোকামাকড় রয়েছে সেগুলো কিন্তু মারা পড়ে, অর্থাৎ বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ১২ নম্বরে কোশ্চেন, গঙ্গা দূষণ মোকাবিলায় নমামি গঙ্গে প্রকল্পটির ৩টি প্রধান কার্যক্রম উল্লেখ করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। নমামি গঙ্গের এই ৩টি প্রকল্প তোমাদের উল্লেখ করতে হবে। ৩টি প্রকল্পের মধ্যে রয়েছে বর্জ্য নিকাশি পরিকাঠামো উন্নয়ন রয়েছে, তারপরে রয়েছে দেখো নদীর তীর পরিচ্ছন্ন ও উন্নয়ন করা, তারপরে জীব বৈচিত্র্য সংরক্ষণ ও বনসৃজন করা, মানে দুপাশ দিয়ে গাছ রোপণ করতে হবে। এরপরে দেখো ১৩ নম্বরে কোশ্চেনে রয়েছে কলকাতা ও জাতীয় রাজধানী অঞ্চল, এনসিআর ন্যাশনাল দেখো ক্যাপিটাল রিজিয়ন। তো কলকাতা বা জাতীয় রাজধানী দিল্লি হতে পারে। কলকাতা ও জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণের প্রধান দুটি উৎস কি? দেখো বায়ু দূষণের প্রধান উৎস মেইনলি যানবাহনের ধোঁয়া, আর অন্যদিকে রয়েছে দেখো ধুলো বা নির্মাণ কাজ। এখানে তোমরা মেইনলি শিল্পও বলতে পারো। ঠিক আছে? কলকারখানা বা শিল্প থেকেও কিন্তু প্রচুর পরিমাণে দূষিত হয়। এরপরে রয়েছে দেখো কলকাতা ও জাতীয় রাজধানী অঞ্চল, এনসিআর। ঠিক আছে? ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এর বায়ু দূষণের দুটি প্রধান স্বাস্থ্যগত পরিণতি ও তার ব্যবস্থাপনার দুটি পদ্ধতি উল্লেখ করো। পরিণতি মানে ফলাফল। ফলাফল 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 কথার মানে প্রভাব। ঠিক আছে? কি কি প্রভাব হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, ব্যবস্থাপনা রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের কলকাতার তুলনায় জাতীয় রাজধানী অঞ্চল মানে দিল্লিতে বায়ু দূষণ সমস্যা কেন বেশি গুরুত্বপূর্ণ? তোমরা জানো শীতের সময়, বিশেষ করে শীতের সময় কিন্তু দিল্লির মতো জায়গায় কিন্তু তুমি রাস্তাঘাটে চলতে পারবে না। এত ধুলো, এত ধুয়ো। ঠিক আছে? এবং এত পরিমাণে দূষণ, যেই দূষণে জর্জরিত দিল্লিবাসী। এবং এর ফলে মাঝে কিন্তু দিল্লিতে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে? যানবাহনের ক্ষেত্রে, তারপরে আকাশপথের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হয় এই দিল্লির ক্ষেত্রে। আবহাওয়াগত কারণ রয়েছে, পার্শ্ববর্তী উৎস অঞ্চল রয়েছে। এরপরে দেখা জাতীয় রাজধানী অঞ্চল বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। ঠিক আছে? কি এবং এর প্রধান কাজগুলো কি কি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিতে পারো। আর রয়েছে দেখো পরের কোশ্চেন ১৭ নম্বর, গঙ্গা নদীর জলের স্বপরিশোধন ক্ষমতা কেন ক্রমশ হ্রাস পাচ্ছে? গঙ্গা নদীর জলের
যে স্বপরিশোধন, পরিশোধন তো বুঝতেই পারছো, যে ফিল্টারাইজেশন বা ফিল্টারের ক্ষমতা দিন দিন কিন্তু কমে যাচ্ছে, জলের প্রবাহ কিন্তু হ্রাস পাচ্ছে অতিরিক্ত দূষণের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বরের কোয়েশ্চেন, গঙ্গা দূষণের ফলে সৃষ্ট অর্থনৈতিক পরিণতি কি? মানে গঙ্গা দূষণের ফলে কি কি অর্থনৈতিক ক্ষতি হতে পারে সেটা রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 19, বায়ুর গুণগত সূচক কি? এটা কিন্তু কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এরপরে রয়েছে দেখো 20 নম্বরের কোশ্চেন, জাতীয় রাজধানী অঞ্চল বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পরিবেশ রক্ষক বাহিনী এর ভূমিকা কি রয়েছে? ভূমিকার উল্লেখ করে দিয়েছি। 21, দেখো তোমাদের সিলেবাসে একদম ভূগোল সিলেবাসে লাস্টে রয়েছে কিন্তু দেখো, ডুয়ার্স সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘাতের দুটি কারণ উল্লেখ করো। একটু আগে কিন্তু এই কোশ্চেনটি নিয়ে আলোচনা হয়েছিল। একই কোশ্চেন, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের ফলাফল কি? প্রভাব কি? এর প্রভাব কি? ভবিষ্যতের এর অবস্থা কি দাঁড়াবে? অবশ্যই সেই প্রভাব তোমাদের ফলাফল লিখতে হবে। মোকাবিলার দুটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলের মানুষ এবং বন্যপ্রাণীর যে সংঘাত, সেই সংঘাত মোকাবেলার দুটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করতে হবে। সেই আলোচনা পদ্ধতি আমি লিখে দিয়েছি। এরপরে রয়েছে দেখো, ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলে ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত মোকাবেলার উপায়, স্থানীয় মানুষের সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়। মানে এই যে ডুয়ার্স অঞ্চল রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল রয়েছে, এই যে মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে যে একটা ঝামেলা, একটা সংঘাত, ঠিক আছে, অর্থাৎ চোরা শিকারী বলতে পারো, বা বিভিন্ন ভাবে যে জঙ্গল থেকে বিভিন্ন রকম প্রাণী বলো, প্রাণীকে হত্যা করা, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্যান্য প্রাণীদের হত্যা করে যে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত করছে, এর ফলে কি ক্ষতি হতে পারে, এর ফলে ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে, সেই নিয়ে কিন্তু মানুষকে সচেতন করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। এর ফলে কিন্তু অনেকটা সুরাহা হতে পারে। এরপরে রয়েছে দেখো জঙ্গলমহল অঞ্চলের ভূমির অবনমনের দুটি কারণ উল্লেখ করো। জঙ্গলমহল, দেখো জঙ্গলমহল বলতে কিন্তু এখানে বিশেষ করে ঝাড়গ্রাম ওই অঞ্চলগুলো, ঠিক আছে, ওই অঞ্চলগুলোয় যে ভূমির যে অবক্ষয় বা অবনমন হচ্ছে, ভূমির যে ধ্বংস হচ্ছে, ঠিক আছে, সেই ভূমির ধ্বংস হওয়ার কারণ গুলো উল্লেখ করতে হবে। অবশ্যই ছেদন যথেষ্ট পশুচারণ করা হয়। তারপরে জলবায়ুগত প্রভাব ও মাটির বৈশিষ্ট্য রয়েছে, অস্থায়ী কৃষিকার্য রয়েছে যেটা ঝুম চাষ বলতে পারো, তারপরে রয়েছে জনসংখ্যার চাপ রয়েছে এই সমস্ত কারণের জন্য। 25 নম্বরের কোশ্চেন দেখে নিচ্ছি, জঙ্গলমহল অঞ্চলে জঙ্গলমহল অঞ্চলে ভূমির অবনমনের ফলাফলগুলো আলোচনা করো। দেখো জঙ্গলমহল অঞ্চলে এই ভূমির অবক্ষয়ের ফলে, ভূমির ধ্বংসের ফলে, ঠিক আছে, ভূমির ক্ষয়ের ফলে কি কি ক্ষতি হতে পারে তার ফলাফলগুলো উল্লেখ করতে হবে, অর্থাৎ ভূমির অবনমনের ফলাফল। এরপরে রয়েছে দেখো জঙ্গলমহল অঞ্চলে ভূমির অবনমন মোকাবিলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। জঙ্গলমহল ঝাড়গ্রাম অঞ্চলে বা যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে জঙ্গল দ্বারা পরিপূর্ণ, সেই সমস্ত অঞ্চলের ভূমির ব্যবহার বা ভূমির অবনমনের ফলে, ভূমিকে ধ্বংস করার ফলে, ঠিক আছে, কি কি সমস্যা হতে পারে, তার মোকাবিলার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, সেগুলো উল্লেখ করা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 27, জঙ্গলমহল অঞ্চলের ভূমি সংরক্ষণে কৃষি ভিত্তিক ব্যবস্থাপনাগুলো ব্যাখ্যা করো। কৃষি ভিত্তিক ব্যবস্থা, শস্যাবর্তন, ক্রপ রোটেশন, তৃণ বা ঘাসের চাষ করতে হবে, তৃণ ঘাসের চাষ দুবার হয়ে গেল। এরপরে রয়েছে আচ্ছাদন শস্য। তারপরে রয়েছে দেখো জঙ্গলমহলের অঞ্চলের ভূমি অবনমনের ফলে দুটি পরিবেশগত সমস্যা কি। তারপরে রয়েছে দেখো জঙ্গলমহলের ভূমি অবনমন রোধে শস্যাবর্তন এবং আচ্ছাদন শস্য এর ভূমিকা লেখো। তার মানে জঙ্গলমহলে ভূমির অবনমন রোধে বলেছে, মানে জঙ্গলমহলে ভূমির যে অবনমন হচ্ছে, সেই অবনমন রোধ করার জন্য তোমাকে কি করতে হবে, শস্যাবর্তন পদ্ধতিতে কৃষি কাজ করতে হবে। অর্থাৎ ধানের পরে গম, গমের পরে আখ, আখের পরে পাট, মানে যে ধরনের ফসল ওই অঞ্চলে হবে, ওই অঞ্চলে অনুসারে ঘুরিয়ে ফিরে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করতে হবে। সেই শস্যকে শস্যাবর্তন শস্য বলে। এর ফলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, মৃত্তিকা ক্ষয় কিন্তু রোধ পায়। এরপরে আচ্ছাদন শস্য, মানে জমিকে ঢেকে রাখতে পারে, সেই ধরনের শস্য চাষ করতে হবে। তো এই ছিল তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। তবে লাস্ট আরেকটি কোশ্চেন তোমাদের দিয়েছি, দেখো জঙ্গলমহলের ভূমির অবনমন মোকাবিলায় বৃক্ষরোপণ
জল সংরক্ষণ সংক্রান্ত ভূমিকা উল্লেখ করতে হবে। বৃক্ষরোপণের ভূমিকা রয়েছে, ভূমি রক্ষা রয়েছে, মানে ভূমি রক্ষা, তারপরে জৈব উপাদান বৃদ্ধি, তারপরে জল সংরক্ষণের ভূমিকা রয়েছে। তো এগুলো ছিল কিন্তু তোমাদের দেখো ফোর্থ সেমিস্টারের জন্য, ফোর্থ সেমিস্টারের একদম ফাইনাল পরীক্ষার জন্য। তো দেখো তোমরা যারা নেবে অবশ্যই টার্গেট একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে অবশ্যই স্বাগতম। আর অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আর পারলে তোমাদের সম্ভব হলে তোমরা তোমাদের সম্ভাবনা হলে বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে দেখো এটাই কিন্তু লাস্ট ভিডিও তোমাদের এই 12 ক্লাসের ভূগোলের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের জন্য। তো এই পিডিএফ তোমরা নিতে গেলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর পেমেন্ট করতে গেলে তোমাদের 78909062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। আর দেখো অবশ্যই তোমরা পুরো পিডিএফ, তোমরা কিন্তু পুরো পিডিএফ কিন্তু পেয়ে যাবে, তোমরা কিন্তু পেয়ে যাবে এই একটা পিডিএফ এর মাধ্যমে। ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে। আর বাকিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর পরীক্ষার যে কোনো কোশ্চেন দেখ না কেন তোমরা কিন্তু আনসার করে দিয়ে আসবে, কোনো প্রশ্ন কিন্তু মিস্টেক করবে না, ভুল করবে না, চিন্তা ভাবনা করে উত্তর দেবে। আর প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।